হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবনুস ডেইলি ব্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকের ব্লগে তোমাদের সাথে এই মজাদার খাবারের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো সেই রেসিপিটার জন্য শুরুতেই আমি একটা বাটিতে আটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ময়দা না, হ্যাঁ হয়তো ময়দা হলে এটা আরও বেশি ভালো লাগবে, কিন্তু আমার কাছে ময়দা ছিল না, তাই আটা ইউজ করতেছি। আর আমি এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ ছাড়াই আটা নিছি, আমার মন মতো যতটুকু আমার মনে হয়েছে যে লাগবে কিংবা প্রয়োজন সেই পরিমাণে আটাটা নেওয়ার পরে আমি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আটাটা মিশিয়ে নিতেছি। মানে সয়াবিন তেলের সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সো তেলের সাথে আটাটা ভালো কিছুক্ষণ মেশানোর পর তোমরা কিভাবে বুঝবে যে এটা হয়ে গেছে পারফেক্ট? সো তোমরা আটাটাকে হাতের মধ্যে হালকা করে একটু চাপ দিবে, একটু মানে হাতের মুঠোয় নিয়ে চাপ দিবে। যদি এটা দলা পাকে তার মানে এটা হয়েছে, বাট এত মানে শক্ত একটা দলা না, বাট হালকা একটা দলা যেটা ছোঁয়ার সাথে সাথে যেন আবার ভেঙে যায়। তারপর তেলের সাথে মিশানো আসে আটাটিকে পানি দিয়ে ভালোভাবে নরম একটা ডো করে নিছি, একদমই নরম। আর তেল মেশানোর কারণে ডোটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়েছে। এরপর ডোটাকে রোল করে নিয়ে আমি নাইফ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর আমি চেষ্টা করেছি এইসব ছোট ছোট পিসগুলো যেন একদম সমান হয়ে কাটে। এরপর ছোট ছোট পিস করে রাখা ডোগুলোকে আমি ভালোভাবে নির্দিষ্ট একটা শেপে রেখে দিচ্ছি। এরপর এই ছোট ছোট ডোগুলো একটি বাটিতে রেখে তার উপরে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো এটা এখন রেস্ট হতে থাক, এটা আমরা সাইডে রেখে এখন এর ভিতরের আলুটা করে নেব। তো সেটা করার জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিছি, আর কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিছি পরিমাণ মতো। সো এটা তোমাদের উপর নির্ভর করে, তোমাদের চোখের অনুমান। তো তারপর মরিচ আর পেঁয়াজ কুচি এগুলো একদম ছোট ছোট করে কেটে নিছি আমি। তারপর একটু এক্সট্রা গ্রানের জন্য ধনিয়া পাতা দিতে হবে, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা সে মুহূর্তে ছিল না। এটাকে মেবি বলে সজের পাতা। সো সজের পাতা আমু এভাবে ফ্রিজিং করে রেখে দিচ্ছে ছোট ছোট করে কুচি কুচি করে। সো তোমরা এইভাবে ধনিয়া পাতা কিংবা সজের পাতা তোমরা এভাবে ফ্রিজিং করে সারা বছর সংরক্ষণ করতে পারবে। তারপর এক এক করে সবগুলো মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ, আমি সব মশলাগুলো দিয়ে দিছি। কিন্তু দুঃখের বিষয় আমারটা একটু একটু পুড়ে গেছে, কারণ যেহেতু আমি ভিডিও করা আর রান্না করা সব কিছু পুরোটা আমি একা হ্যান্ডেল করতেছি। আর আলুটা আমার হামানদস্তা আগে থেকেই ম্যাশ করে তারপরে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভাবছিলাম হয়তো অনেক সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়েই পারবো, কিন্তু আর হয়নি। পরবর্তীতে আমি হামানদস্তায় নিয়ে আবার ম্যাশ করে নিছি। তারপর আলুটা আমি ওই কষিয়ে রাখা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ফাইনাল রেজাল্টটা কিছুটা এমন হবে। এরপর আমি এমন একটা জিনিস বানাচ্ছি যেটা ছাড়া ফুল রেসিপিটা একদম একেবারেই অসম্পূর্ণ থাকবে। তো অলরেডি কিন্তু তোমরা বুঝে গিয়েছো এখন আমি কি বানাতে যাচ্ছি। এখন আমি তেঁতুলের টক বানাচ্ছি। তো বাসায় যতটুকু তেঁতুল ছিল আমি সবটুকুই ইউজ করেছি। এরপর সেই তেঁতুল পানির ভিতরে আমি মরিচ একবারে কুচু কুচু করে কেটে দিয়ে দিছি। এরপর বেশি পাকনামি করে কুচি কুচি করে কিছু পেঁয়াজও অ্যাড করে নিছি, যার কারণে এটা অনেক পেঁয়াজের আলাদা একটা গন্ধ আসছিল। তোমরা ভুলে পেঁয়াজ অ্যাড করবা না। এরপর নিছি লবণ, তারপরে একটু চিনি, দেন মরিচের গুঁড়া। এরপর তোমরা কিছু শুকনো মরিচ পুড়িয়ে হামানদস্তায় গুঁড়ো করে কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে, যেটাকে আমরা বলি চিলি ফ্লেক্স, সেটা অ্যাড করলে বেশি মজা হবে। কিন্তু সেই মুহূর্তে সেটা অনেক অনেক ভেজালের ব্যাপার, তাই আর আমি কিছু অ্যাড করি নাই, এতটুকুই। দেন সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন মেইন জিনিসটা বানানোর পালা। এই জিনিসটাতে ভালো একটা শেপ দিতে পারলে দেখাতেও সুন্দর লাগবে আর খেতেও মজা হবে। সো ফার্স্টে আমি সেই ছোট ছোট করে কেটে রাখা ডোগুলোকে হাতের তালুতে নিয়ে একটু হালকা করে প্রেস করে ছোট রুটির সাইজে নিয়ে নিচ্ছি, এবং সেই রুটির মাঝখানে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে মোমোর মতো করে লাগিয়ে দিব, অ্যান্ড দেন কিছুটা এমন হবে। তো আমি একই প্রসেসে সবগুলো করে নিচ্ছি, তোমরা দেখে নাও এক এক করে।
গাইস এই তো একই প্রসেসে আমার সবগুলো ডালপুরি বানানো শেষ। এখন একটি কড়াই নিয়ে নিছি এবং কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিব এবং এর মধ্যে এক এক করে সবগুলো ভেজে নিব। তো গাইস দেখো অলরেডি কিন্তু এগুলো একটু লাল লাল হয়ে আসছে। এগুলো তো ভাজি করব না, হালকা একটু ভাজি করলেই ভালো লাগবে, কিন্তু এটা অনেক সময় নিয়ে আস্তে আস্তে ভাজি করতে হবে, কারণ যেহেতু আটা ময়দা হলে তো সহজেই ভাজি হয়ে যেত। কিন্তু গাইস এগুলো আনফরচুনেটলি পুড়ে গেছে। ডোন্ট মাইন্ড, তোমরা সাবধানে ভালোভাবে দেখে ফ্রাই করো। আর এটা আরও সময় নিয়ে ফ্রাই করলে মেবি আরও ফুলকো ফুলকো হতো। সো গাইস এই তো আমার রেসিপিটা রান্না করা শেষ, এখন হচ্ছে টেস্ট করে দেখার পালা। সো গাইস টেস্ট করার জন্য এগুলো নিয়ে বসে পড়লাম। এগুলো কিন্তু ফুচকার মতো ফুলকো ফুলকো হয়, হালকা হালকা। সো এটা আর বেশি ফুলকো হতো, কিন্তু আমার কাছে একটু কমই হয়েছে। তো ফুলকো হয় ফুচকার মতো, হালকা একটু ট্যাপ ট্যাপ করে মাঝখানে ফেটিয়ে নিয়ে দেন হচ্ছে টকে ভিজিয়ে খেয়ে ফেলবা। সো এখন আসি টেস্টের ব্যাপারে। এটা আমার কাছে অত বেশি ভালো লাগে নাই, কিন্তু সন্ধ্যার নাস্তা হিসেবে খাওয়াই যেতে পারে। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।